আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমাদের আজকের ক্লাসটি হবে অ্যাক্টিভ টু প্যাসিভের আরও কিছু এক্সেপশনাল রুলের উপর। তোমরা দেখতেই পাচ্ছ আমি তিনটা সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে কি দ্য পেন রাইটস ওয়েল, দ্য বুক রিডস ওয়েল, আর একটা হচ্ছে কি অ্যান আনরাইপ ম্যাঙ্গো টেস্ট সাওয়ার। এগুলো সাধারণত আমাদের এসএসসি বা এইচএসসিতে কম আসে। এগুলো হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবে, অর্থাৎ জবের পরীক্ষাগুলোর জন্যে। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে ভার্ব হচ্ছে কি রাইট, এখানে হচ্ছে রিড, এখানে হচ্ছে টেস্ট। এই শব্দগুলোর ব্যবহারের একটু একটু ভিন্ন ভিন্ন রকম করে হয় ইংরেজিতে। এখানে একটা জিনিস খেয়াল করবো আমরা, দ্য পেন রাইটস ওয়েল, এখানে বোঝাচ্ছে কি যে কলমটি লেখে ভালো। তাহলে কলম তো আসলে লেখে না, আমরা সাধারণত বলি কি আমরা লিখি, ঠিক আছে। আবার এখানে কি বলা হচ্ছে যে দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। এখানে তো আসলে বই নিজে পড়ে না, আমরা পড়ি। কিন্তু দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব দেখা যাচ্ছে এখানে, এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে থাকলে সাধারণত হয় কি সাবজেক্ট কাজ করে, কিন্তু এগুলো অ্যাক্টিভে থাকা সত্ত্বেও এখানে সাবজেক্ট সরাসরি কাজ করে না। যেমন এখানে কি বলা আছে, দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। বই তো নিজে পড়ে না, তাই তো। আর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি অ্যান আনরাইপ ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, কাঁচা আম টক লাগে। তো কাঁচা আম কি নিজে নিজে টেস্ট করে নাকি আমরা টেস্ট করি? আমরা টেস্ট করি বা আমাদের কাছে টক লাগে, আমের তো আর টক লাগে না, তাই না। তাহলে বোঝা যাচ্ছে এখানে সাবজেক্ট যদিও স্ট্রাকচারাল স্ট্রাকচারাল আমরা দেখতে পাচ্ছি কি স্ট্রাকচারালি হচ্ছে এটা অ্যাক্টিভ, স্ট্রাকচারের দিক দিয়ে এটা অ্যাক্টিভে আছে। কেন? এখানে কোনো প্যাসিভের স্ট্রাকচার নেই। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে যেটাতে অ্যাক্টিভে আছে ধরে নিতে হবে, অ্যাক্টিভে আছে, তবে সেন্সটা হচ্ছে প্যাসিভ, সেন্সটা হচ্ছে প্যাসিভ। এটা একেবারেই ব্যতিক্রম একটা রুল আছে। আর এই দুইটার সাথে রিলেটেড আরো কিছু ওয়ার্ড আছে, আমি এগুলো একটু লিখে দিচ্ছি, একটু নোট করে রাখতে হবে। সেটা হচ্ছে কি কি দেখি আমি। একটা হচ্ছে স্মেল শব্দটা, স্মেল, স্মেল, ফিল, টেস্ট, এই শব্দগুলো। হ্যাঁ, এই শব্দগুলোর রুলও এই পরবর্তী 2 এবং 3-এর নিয়মের মতো হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি এগুলো কিভাবে প্যাসিভ করব। একটা হচ্ছে কি যদি দ্য পেন রাইটস ওয়েল এ ধরনের কোন সেন্টেন্স আমাদেরকে দিয়ে দেয়, আমরা করব কি এখানে একটা অবজেক্ট হিসেবে একটা ইট নিয়ে আসবো, আমরা ইট। তাহলে আমাদের নিয়ম কি প্যাসিভ করার সময় সাধারণ নিয়ম হচ্ছে কি যদি কোনো অক্সিলারি না থাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য এম ইজ আর আনি, তাহলে কি হবে ইট ইজ হবে। এরপর আমরা ভার্বটাকে 3 করলে রিটেন হবে, তাহলে ইট ইজ রিটেন, ইট ইজ রিটেন ওয়েল, অ্যাডভার্বটা বসিয়ে দিব। তা আমাদের নিয়ম হচ্ছে কি এমনিতে আমরা বাই দিয়ে সাবজেক্টটা বসিয়ে দেই, কিন্তু এখানে কলমটা হচ্ছে আসলে লেখার লেখার মানে কলম তো নিজে লেখে না, তাহলে সে কিনা এজেন্ট না, এটাকে যে কাজ করে তাকে এই এজেন্ট বলে ইংরেজিতে। ও তো এজেন্ট না, এটা ও হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট, উপকরণ। উপকরণের আগে আমরা সাধারণত কি লিখি? উইথ লিখি। তাই এখানে কি লিখতে হবে? বাই না লিখে উইথ লিখতে হবে। তাহলে আমাদের আনসারটি হবে ইট ইজ রিটেন ওয়েল উইথ দ্য পেন, ইট ইজ রিটেন ওয়েল উইথ দ্য পেন। তাহলে আমরা কি শিখলাম যে দ্য পেন রাইটস ওয়েল, যদি এই ধরনের কোনো সেন্টেন্স আমাদেরকে প্যাসিভ করতে দেয় আমরা কি করব? ই টেনে প্যাসিভ করব, আর শেষে বাইয়ের জায়গায় বাই না দিয়ে উইথ দিব। বাকি নিয়মগুলো সাধারণ প্যাসিভের মতোই হবে। হ্যাঁ, 2 নম্বরে আসি। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কি যে দ্য বুক রিডস ওয়েল, যেখানে বলা হচ্ছে সেখানে বই নিজে পড়ে না। আবার অ্যান আনরাইপ ম্যাঙ্গো টেস্ট হওয়ার, এখানে ম্যাঙ্গো নিজে টেস্ট নেই না। তো এই ধরনের যদি কোনো সেন্টেন্স দেয় যেখানে স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভ কিন্তু সেন্সটা প্যাসিভ, এগুলোকে কোয়েসাই প্যাসিভ বলে। আমরা ছোটবেলায় কোয়াজি প্যাসিভ পড়েছি, আপনারাও হয়তো মিসগাইডেড হবেন শুনে। কোয়াজি প্যাসিভ, কোয়াজি প্যাসিভ এরকম বলতাম আমরা। অ্যাকচুয়ালি কোয়াজি বলতে কোনো ধরনের উচ্চারণ নেই ইংরেজিতে, এটা কোয়েসাই বলে। এটাও ইংরেজদের জন্য বিদেশি শব্দ, এগুলো হয়তো বা ফ্রেঞ্চ অথবা ল্যাটিন আমেরিকান কোনো শব্দ হবে, ওরা ওভাবে করে উচ্চারণ করে। তো কোয়েসাই প্যাসিভ কেন বলা হয়? এগুলো হচ্ছে মানে প্যাসিভ না, তবে যেন যেন অনেকটা প্যাসিভ, যেন প্যাসিভ আর কি। হ্যাঁ, অনেকটা প্যাসিভের মতো। তো যাই হোক, এগুলো যখন আমাদেরকে প্যাসিভ করতে দিবে তখন নিয়ম হচ্ছে সাধারণত আমরা 2 নিয়মে করতে পারি। একটা হচ্ছে কি এই শব্দগুলোর জায়গায়, মানে এই যে দা বুক রিডস ওয়েল বললো, টেস্ট সাওয়ার বললো, এখানে আমরা কি করবো? এই শব্দগুলোর জায়গায় আমরা টেন্স অনুযায়ী ইজ আর অথবা ওয়াজ ওয়ার বসিয়ে দিব, টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী। এখানে বুকটা তো সিঙ্গুলার, তাহলে আমরা ইজ লিখবো।
তাহলে আমরা যদি রিডস এর জায়গায় ইজ লিখি, সেন্টেন্সটা হবে দ্য বুক ইজ ওয়েল, এরকম হবে। কিন্তু দ্য বুক ইজ ওয়েল এই কথাটা ইংরেজিতে শুদ্ধ নয়। কেন? কারণ হচ্ছে অ্যামিজারের পরে ইংরেজিতে হচ্ছে অ্যাডভার্ব ব্যবহার করা যায় না, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। ওয়েল শব্দটা শুধুমাত্র সুস্থ অর্থে, এখানে তো সুস্থ মিন করে না, তাই না? সুস্থ অর্থে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু ভালোভাবে অর্থে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখবো, সেটা হচ্ছে কি দ্য বুক ইজ গুড, দ্য বুক ইজ গুড, এভাবে করে লিখবো আমরা। তাহলে আমরা কি শিখলাম? যখন আমাদেরকে ফিল, টেস্ট, স্মেল এভাবে করে যদি কখনো রিড ব্যবহার হয় সেটা, সেক্ষেত্রে আমরা ভার্বগুলোর জায়গায় ইজ অথবা আর প্রয়োজন অনুযায়ী, আর পাস্টে হলে এটা যদি রেড বলতো, এটা টেস্টেড বলতো, তাহলে ওয়াজ এর ব্যবহার করতাম আমরা। তাহলে আমরা ইজ আর ওয়াজ এর ব্যবহার করবো এই ভার্বগুলোর জায়গায়। পুরো সেন্টেন্সটা লিখে ফেলবো, আর কোনো সাধারণত পরিবর্তন হয় না। এখানে আমরা পরিবর্তন করছি কেন? ওয়েলটা অ্যামিজারের পরে ওয়েল ব্যবহার করা যাবে না। কেন যাবে না? এটা হচ্ছে সুস্থ অর্থে ব্যবহার করা যাবে, তবে ভালোভাবে অর্থে ব্যবহার করা যাবে না। কেমন? তাহলে এখানে আমরা এটাকে গুড লিখবো, তাহলে দ্য বুক ইজ গুড এমনটা লিখবো আমরা। হ্যাঁ, তারপর একটা ক্লজ যুক্ত করতে হয়, সেটা হচ্ছে কি when it is। কি যুক্ত করতে হবে? when it is। আমি পুরো সেন্টেন্সটা লিখেই দিই, আনসারটা হবে এভাবে যে the book is good, এরপর একটা ক্লজ যুক্ত করি আমরা when it is, when it is। যদি এখানে is লিখি when it is হবে, এখানে আর লিখলে when they are হবে। যদি আমরা এখানে আর লিখতাম তাহলে আমরা when they are লিখতাম। তাহলে এখানে কি হচ্ছে? the book is good when it is, when it is টা নিজে থেকে বাড়তি অংশ দিতে হবে। এরপর আমরা যে রিডটাকে তুলে দিলাম এখান থেকে বাদ দিয়ে, এখানে আমরা তো is লিখেছি, এই যে the book is good, কেমন? এই যেটাকে আমরা তুলে দিচ্ছি ওটাকে শেষে নিয়ে V3 করে দিতে হবে। তাহলে ভার্ব V3 করলে রিডকে V3 করলে রেড হয়। তাহলে আমাদের সেন্টেন্সটি দাঁড়াচ্ছে কি? উত্তরটি দাঁড়াচ্ছে দ্য বুক ইজ গুড when it is red, দ্য বুক ইজ গুড when it is red। এই নিয়মে করা যাবে। একই নিয়ম আমরা এটাও করতে পারবো। তাহলে an unripe mango is sour, এখানে is দিলাম আমরা, is sour, এরপর আমরা when it is টা লাগালাম, when it is, এরপর হচ্ছে ভার্বটাকে শেষে দিয়ে 3 করে দিতে হবে, when it is tasted, when it is tasted। তাহলে আমরা সেন্টেন্সটা লিখি একটু খেয়াল করি, তাহলে এভাবে লিখতে পারবো আমরা an unripe mango is sour when it is tasted। এভাবে করলে আমাদের আনসারটি হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে কি এভাবে না করে আরেকভাবে করা যায়, আরো সহজ ভাবে। সেটা হচ্ছে কি আমরা তো দ্য বুক, এখানে ইজ দিলাম, ইজ দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে ফেললাম, এরপর when it is দিলাম, এরপর এটাকে 3 করলাম। কেমন? একটা রুল। আরেকটা রুল হচ্ছে কি কিছুই করা লাগবে না, শুধুমাত্র ভার্বটার আগে ওই যে সাবজেক্ট দেখে এম ইজ বা ওয়াজ এর বসিয়ে দিব। যেমন এখানে আমরা কি বসাতে পারি? দ্য বুক ইজ বসিয়ে দিলাম, এরপরে এই ভার্বটাকে 3 করলেও আমাদের আনসার হয়ে যায়। তাহলে আমরা এভাবে লিখতে পারবো দ্য বুক ইজ রেড ওয়েল। তখন আমরা ওয়েল ব্যবহার করতে পারবো। কেন? তখন তো রিড শব্দটা আমরা ব্যবহার করছি, কেন? এখানে একটা ভার্ব আছে সরাসরি, অ্যামিজার ছাড়াও অন্য একটি ভার্ব আছে, এই জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে দ্য বুক ইজ রেড ওয়েল এভাবে করেও আনসার করা যাবে। একইভাবে এটাকেও আমরা কি করতে পারি? an unripe mango is, এখানে is দিয়ে জাস্ট এটাকে V3 করে দিতে পারি আমরা চাইলে, an unripe mango is tasted sour। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? যে দ্য পেন রাইটস ওয়েল, এটার জন্য একটা আলাদা রুল করলাম। স্মেল, ফিল, টেস্ট, তারপর হচ্ছে রিড। যখন দ্য বুক রিডস ওয়েল সাধারণত একটাই বেশি আসে ঘুরে ফিরে প্রশ্ন। হ্যাঁ, এই ধরনের হলো আমরা এই আঙ্গিকে আমরা আনসারটা করে ফেলতে পারবো। আজকের ক্লাসটি এটুকুই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।